পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পায়নি কানাডার আদালত, অভিযুক্ত ৩ জনকে অব্যাহতি। অসাধু কাজীদের হাতে জিম্মি মানুষ, গল্প ফেঁদে আদায় করছে বাড়তি টাকা, ব্যাকডেটে করা হচ্ছে কাবিননামা, এমনকি নোটারিও। এবং 1 মাসের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, বাজারের এমন পরিবর্তনকে নেতিবাচক বলছেন ক্রেতারা। স্বাগত নিউজ 24 বিজনেসে, আমি রামিম হাসান, দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। বিস্তারিত। বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের যে অভিযোগ তুলেছিল বিশ্বব্যাংক, যে অভিযোগে বাতিল করা হয়েছিল ঋণ সহায়তা, তার কোনো প্রমাণ পায়নি কানাডার আদালত। খালাস দেওয়া হয়েছে 3 অভিযুক্তকেও। এ বিষয়ে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন স্বস্তি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এদিকে সজীব ওয়াজেদ জয়ও ফেসবুক পেজে প্রতিক্রিয়ায় জানিয়েছেন এটি ছিল উদ্দেশ্য প্রণোদিত গুজব। বিস্তারিত জানাচ্ছেন আফসার উদ্দিন। 2013 সালে বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে ঋণ চুক্তি বাতিল করেছিল বিশ্বব্যাংক। শুক্রবার কানাডার আদালতে সেই দুর্নীতি মামলা মিথ্যা প্রমাণিত হয়। ফলে এসএনসি লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী জুলফিকার ভুঁইয়াকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। রায়ের পর সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে তৎকালীন বিশ্বব্যাংক প্রতিনিধি গোল্ড স্টেইন এবং বাংলাদেশের কিছু পত্রিকার অসৎ রিপোর্টের উপর ভিত্তি করে বিশ্বব্যাংক এ ষড়যন্ত্র করে। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ফেসবুক পেজে বলেন, কোর্টের ভাষায় এটি ছিল উদ্দেশ্য প্রণোদিত একটি গুজব, যার কোনো দৃশ্যমান উৎস খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ডক্টর ইউনুস বারবার হিলারি ক্লিন্টনকে তার মায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। তারপর হিলারি বিশ্ব ব্যাংককে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ রাখতে বলেন। তার মতে ডক্টর ইউনুসের কারণে বিশ্ব ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রজেক্ট বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, যেটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কোটি মানুষ উপকৃত হতো। এ সময় তিনি ইউনুসের গ্রামীণ ব্যাংকের আশ্রয়ে অবৈধ আয় এবং কর ফাঁকিরও ইঙ্গিত দেন। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। বিয়ে ও তালাকের বিষয়ে সঠিক নিয়ম কানুন সম্পর্কে ধারণা না থাকায় বেশ কিছু অসাধু কাজীদের হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। নানা নিয়মের গল্প ফেঁদে এসব কাজীরা আদায় করছেন বাড়তি টাকা। অবৈধভাবে ব্যাকডেটে কাবিননামা, তালাকনামা, এমনকি নোটারিও করছেন তারা। বিস্তারিত মির্জা রুমনের অনুসন্ধানী প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। বিয়ে ও তালাকের জন্য কাজী সাহেবরা অপরিহার্য। অনুসন্ধানী তথ্য আসে, রাজধানীতে ব্যাকডেটে বিয়ে ও তালাকের কাজ করছেন কিছু অসাধু কাজী, যাদের একজন রাজধানীর আদাবর রিং রোড এলাকার কাজী ওহিদুজ্জামান। তথ্যের সত্যতা প্রমাণে মাঠে নামা, সঙ্গী গোপন ক্যামেরা। আপনি বাংলাদেশে আছেন, আপনি একটা মেয়ে নিয়ে এসে আজকে বিয়ে করতে হবে, যদি গন্ধে ভাই আমার 1 বছর আগে ব্যাকডেট লাগবে, সেটা সম্ভব। এইসব অনৈতিক ও নিয়ম বহির্ভূত কাজ করে তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। শুনুন তার নিজ মুখেই। আমাকে এখানে 2-4টা বাড়ি ঘর দুয়ার আছে, আমরা এটা ভাষা লোক না, আমরা গাড়ি বাড়ি দিয়ে চলালো। অনুসন্ধানের স্বার্থে সেই কাজী ওহিদুজ্জামানের কাছে আবারও নতুন টোপ। এবার তিনি ব্যাকডেটে 1 বছর আগের তালাকের ব্যবস্থা করে দিচ্ছেন। কোনো সমস্যা হবে না যে ব্যাকডেটে আপনি বলতে যাবেন কেন? আরে এ তো আশ্চর্য ব্যাপার, ব্যাকডেট আপনি কবেন কেন? এখন ধরে আমি ওই তারিখে তালাক করছি, আমি তালাক করছি 16 সালে জানুয়ারি, ব্যাকডেটে করে না বলে তো দেবেন না। এত সব প্রমাণ হাতে পাওয়ার পর বড় ক্যামেরায় সাংবাদিক বেশে যখন তার কাছে যাওয়া হলো, তখন তিনি সব বড় গলায় অস্বীকার করলেন। 1 বছর আগে একজন মানুষ তালাক দিয়ে যাচ্ছে, আইনত দণ্ডনীয় অপরাধ সেটা। আপনি সেটা কিভাবে কাজটা করেন? তালাক তো ব্যাকডেটই করি না। তাহলে এটা কি, এই স্লিপটা যে দিবেন এটা কি? ওটা তো আগের তালাক করা সম্ভবত। কি সম্ভবত কি আপনি নিজের হাতে দিলেন? এমনকি তিনি সাংবাদিকদের উপর হামলা করতেও উদ্যত হন।
কাজীদের এমন ব্যাকডেটে বিয়ে, তালাকনামা কিংবা নোটারি করানো আইনগতভাবে কতটা যৌক্তিক এ বিষয়ে কথা হয় ঢাকা জেলার রেজিস্ট্রারের সাথে। এটা একদিন আগেও তো সেটা করার মতন আইনগত কোনো সুযোগ নেই। রেজিস্ট্রেশনের প্রত্যেক দিন শেষের দিনে এটা ক্লোজিং হয়ে যায়, ফি বইতে এন্ট্রি হয়, তাকে রসিদ বই লিখতে হয়। সেক্ষেত্রে তার আরেকটা পেজ পিছনে যে আরেকটা দলিল ব্যাকডেটে রেজিস্ট্রি করা, মানে বিয়ের রেজিস্ট্রেশন রেজিস্ট্রি করা, এটা তো কোনোভাবেই সম্ভব না। যদি সেটা করে সেটা আইনের ব্যত্যয়, অবশ্যই সেটা শাস্তিযোগ্য অপরাধ। তালাকের ক্ষেত্রেও একই জিনিস। সরকারি কোনো রেজিস্টারেই আপনাকে প্রিভিয়াস ডেটে এন্ট্রি দেওয়ার কোনো সুযোগ নেই। তো যেটা মির্জা রুমন, নিউজ 24, ঢাকা। এক মাসের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে প্রায় 1000 টাকা পর্যন্ত। বাজারের এমন পরিবর্তনকে নেতিবাচক হিসেবে দেখছেন ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখতেই এই দাম বৃদ্ধি। বিস্তারিত হাবিব আফরোজের প্রতিবেদনে। নতুন বছরে প্রায় এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস মানভেদে ভরিতে 992 টাকা পর্যন্ত স্বর্ণের দাম নির্ধারণ করেছে। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের বর্তমান দাম 47,064 টাকা, আর 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 44,965 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 39,483 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 25,661 টাকায়। ক্রেতারা বলছেন সাধ্যের বাইরে চলে যাওয়ায় দিন দিন কঠিন হয়ে পড়ছে গহনা কেনা। গোল্ডের দাম বেড়ে গেলে তো আমাদের জন্য অনেক সমস্যা। বারবার গোল্ডের দাম বাড়লে তো আমাদের জন্য সমস্যা, আমাদের জন্য প্রবলেম। মানে আমাদের যদি কোনো একটা কিছু কিনতে যাচ্ছি এটা হয়তো কিনতে পারতেছি না। তবে স্বর্ণের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিক্রেতাদের মাঝে। আমাদের মূলত টার্গেট কমে যাচ্ছে, বেচাকেনাটা কম হচ্ছে। বাড়ার কারণে হয়তো কিছু কিছু কাস্টমার চিন্তা ভাবনা করে আপনার হয়তো আরও সামনে বাড়তে পারে, যার কেনার ইচ্ছা কিছুদিন পরে সে আগেই কিনে ফেলে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখেই স্বর্ণের দাম বাড়ে বলে জানান বাজুসের এই সদস্য। ইন্টারন্যাশনাল মার্কেটে গোল্ডের দাম বৃদ্ধি হওয়ার কারণেই আমাদের এখানে দাম বাড়ানো হয় আর কি। আর আপনার এই দাম বাড়লে যে কাস্টমার কম হয় তা না, দাম বাড়লে আর কাস্টমার বেশি আসে আর কি। মানুষ মনে করে কি যে এই তো দাম বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে কিনে তাড়াতাড়ি করে কিছু কিনে আর কি। আর স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 21 ক্যারেটের প্রতি ভরি রূপা বর্তমানে বিক্রি হচ্ছে 1108 টাকায়। হাবিব আফরোজ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 বিজনেসের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে থাকছে বিভিন্ন দাবিতে চট্টগ্রামে কর্মবিরতি পালন করছে লাইটার শ্রমিক ইউনিয়ন। 16 ঘাটে পণ্য খালাস বন্ধ। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 বিজনেস। বর্ধিত বেতন ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে কর্মবিরতি পালন করছে লাইটার শ্রমিক ইউনিয়ন। এতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত সব ধরনের দেশি বিদেশি পণ্য বোঝাই খালাস, পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ রয়েছে। তবে শ্রমিকদের দাবি পূরণে সময় দিয়ে তাদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে জাহাজ মালিকরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফসার উদ্দিন। চট্টগ্রামে সরকার ঘোষিত বর্ধিত বেতন ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে আবারও নৌপথে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিকরা। শুক্রবার রাত 12টা থেকে এ কর্মবিরতি পালন করছে তারা। শ্রমিকদের কর্মবিরতির কারণে নগরীর 16টি ঘাটে বন্ধ রয়েছে সব প্রকার পণ্য খালাস ও পণ্য পরিবহন। শ্রমিকরা বলছে সরকার বেতন বৃদ্ধির গ্যাজেট প্রকাশ করলেও জাহাজ মালিক পক্ষ শ্রমিকদের বর্ধিত বেতন দিচ্ছে না বলেই এই আন্দোলন। আমাদের বেতনগুলো এখনো দিচ্ছে না। এখন সকল শ্রমিকের দাবি যে যেটা বর্ধিত বেতন সরকার গ্যাজেট আকারে ঘোষণা করেছেন সেটা না পাওয়া পর্যন্ত কোনো শ্রমিক তার কর্মে ফিরে যাবে না, কর্ম করবে না।
এদিকে জাহাজ শ্রমিকদের আন্দোলনের কারণে ঘাটগুলোর দিনমজুর শ্রমিকদের কাজ না থাকায় অর্থকষ্টে দিন কাটাচ্ছে তারা। মালিকপক্ষ 89% মালিকপক্ষ বাড়া পাচ্ছে, কিন্তু আমাদের শ্রমিকের জন্য যে বাড়তি বেতন যেটা পাওনা সেটা আমাদেরকে দিচ্ছে না। একদিন কাজ করলে পরের দিন না করলে আমাকে সংসার চলে না, এই লাগাতার অবরোধ দেশে আমাকে দুর্ভোগ বাজছে। তবে শ্রমিকদের দাবি পূরণে সময় দিয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন জাহাজ মালিকরা। গ্যাজেট অনুযায়ী তাদের যে বেতন সেটা তারা পাবে, এটা আমি তাদেরকে আশ্বস্ত করতেছি। তাদেরকে আন্দোলনটা কর্মসূচিটা প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি। দ্রুত এই সমস্যার সমাধানের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে 5 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব 7। কক্সবাজারের র্যাব কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, কক্সবাজার র্যাবের একটি দল শনিবার ভোর রাতে 4:30টার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক দাম 15 কোটি টাকা। এই সময় একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জন মিয়ানমারের নাগরিক সহ 9 জনকে আটক করেছে র্যাব। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের জমকালো বামেলকো কনফারেন্স 2017 অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিডিএম সাভারে অনুষ্ঠিত এই কনফারেন্সে উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ হাশেম আলী, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল হক এবং গৌতম প্রসাদ দাস। কনফারেন্সে সন্ত্রাস দমনে অর্থায়ন এবং মানি লন্ডারিং কিভাবে বন্ধ করা যায় এসব বিষয়ের দিক নির্দেশনা প্রদান করা হয়। বর্ণিল আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। নগরীর কদমতলীর মেট্রো সিটি একাডেমি মাঠে উৎসবের আয়োজন করে স্থানীয় একটি বেসরকারি সংগঠন। দিনব্যাপী আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হরেক রকম ডিজাইন ও আকারের পিঠা প্রদর্শন করা হয়। সকাল থেকে এই উৎসব উপভোগে যোগ দেয় নানা বয়স, শ্রেণী ও পেশার মানুষ। ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন উৎসব বলে জানিয়েছেন আয়োজকরা। নিউজ 24 বিজনেসের পর্যায়ে আবারও একটা বিরতি, ফিরে এসে থাকছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার হলেও এখনো প্রকৃতির উপর নির্ভরশীল ভারতের চাষাবাদ। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 বিজনেস। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার হলেও এখনও প্রকৃতির উপর নির্ভরশীল ভারতের চাষাবাদ। এজন্য দেশটির এক প্রান্তে চাষিরা যেমন ভালো ফলনের আশা করছেন, তেমনি আরেক প্রান্তের মধ্যে রয়েছে হতাশা। তুষারপাত হওয়ায় খুশি সেখানকার আপেল চাষিরা। তুষারপাত মাটি উর্বর রাখতে সহায়ক, আর নিম্ন তাপমাত্রা আপেল চাষের জন্য ভালো হওয়ায় এবার বাম্পার ফলন আশা করছেন তারা। ভারতে মোট উৎপাদিত আপেলের 70% হয় সিমলায়। কৃষকরা জানান, ভালো আপেল উৎপাদনের জন্য 800 থেকে 1000 ঘন্টা ঠান্ডা আবহাওয়া দরকার, যেখানে তাপমাত্রা 7 ডিগ্রির নিচে থাকবে। এছাড়া এই তাপমাত্রা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক থেকে আপেলকে রক্ষা করে। এবছর তুষারপাত হচ্ছে, যা আপেলের ভালো ফলনের জন্য খুবই উপকারী। গেল বছর ফলন খারাপ হলেও এবছর আমরা ভালো ফলন আশা করছি। এদিকে চা উৎপাদনের জন্য ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সুখ্যাতি থাকলেও এই মৌসুমে বৃষ্টির অভাবে চাষ ব্যাহত হচ্ছে। Currently we are facing shortfall of rainfall
এবার পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে না। আগের বছর অক্টোবরে এখানে সেচ বৃষ্টিপাত হয়। বৃষ্টি কম হলে সেচের প্রয়োজন, কিন্তু শুধু সেচে ভালো চা উৎপাদন সম্ভব নয়। শীতের শেষে ফেব্রুয়ারি থেকে মার্চে চা পাতা গজাতে শুরু করে। সেই সাথে পর্যাপ্ত বৃষ্টিপাত চা পাতা দ্রুত উৎপাদনে সহায়তা করে। ভারতে মোট চা উৎপাদনের 980 মিলিয়ন কেজির মধ্যে 230 মিলিয়ন কেজি আসে শিলিগুড়ি থেকে। কিন্তু কয়েক বছর ধরে আশঙ্কাজনক হারে বৃষ্টিপাত কমতে থাকায় বিপাকে পড়েছেন চা চাষিরা। ফাহিন ইসলাম, নিউজ 24। শেষ করব নিউজ 24 বিজনেস, তবে তার আগে ইসলামী ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরেকবার। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পায়নি কানাডার আদালত, অভিযুক্ত 3 জনকে অব্যাহতি। অসাধু কাজীদের হাতে জিম্মি মানুষ, গল্প ফেঁদে আদায় করছে বাড়তি টাকা, ব্যাকডেটে করা হচ্ছে কাবিননামা, এমনকি নোটারিও। এবং 1 মাসের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, বাজারের এমন পরিবর্তনকে নেতিবাচক বলছেন ক্রেতারা। আর এই ছিল নিউজ 24 বিজনেসের এখনকার আয়োজন। এরপরে দেখবেন নিউজ 24 স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।